ওকে, যে রেকর্ড দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একবার আমি শিকন কোডটা বলে নিই আরেকবার, না যে শিকন কোডটা আজকে হলো যে আন্তঃনবিক বন্ধন যে 3 ধরনের আছে, এই 3টাকে নিয়ে আমরা আলোচনা করব। যদি আমরা আলোচনা অলরেডি করছি প্রথম ক্লাসে, আজকে মেইনলি আমরা ঢুকবো হাইড্রোজেন বন্ধনের 3 নম্বর পয়েন্টে চলে যাবো, যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। এটা আমি আজকে ফোকাস করবো মেইনলি। আর বাকি যা লেখা আছে তোমরা সবই প্রথম ক্লাসে শুনেছ। আমরা আন্তঃনবিক বন্ধন লিখে আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, 3টা ভাগ বলছিলাম, যে ভ্যান ডার ওয়ালস বল, তারপরে কি ডাইপোল ডাইপোল আকর্ষণ, ডাইপোল 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 আকর্ষণ, আর একটা ছিল হাইড্রোজেন। এর একটু জিজ্ঞেস করি আমাদের মনে আছে কিনা, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন ধরো এই হাইড্রোজেন মধ্যে বন্ধন কিন্তু সমান, হাইড্রোজেন অণুর মধ্যে বন্ধন কি সমান। আচ্ছা, আবার এই সেল একটা অণু সমযোজী বন্ধন, কিন্তু এটা কিন্তু কি পোলার, এটা কি পোলার। তার মানে এখানে পজিটিভ পোল আছে আর কি আছে, মানে এই সেল অণু, এই সেল অণু এটা পোলার পোলার। আবার এই সেল প্লাস, এটা কি দেখো তিনটা সমযোজী বন্ধন, এই পার্থক্য এটা হলো অপোলার, এটাও পোলার, এটা পোলার। তবে এই দুটোর মধ্যে এর চেয়ে কি এ অধিক পোলার। আচ্ছা, মনে রাখবা যদি অপোলার হয় সমযোজীটা, তার দুইটার মধ্যে কাজ করবে ভেঙে। ওকে, এই যে একটা অপোলার সমযোজী অণু, আমি আন্তরিক বন্ধন মানে কি এই অণুটা আবার রাখবো, এই যে এই অণুটা আমরা কি করবো, এই অণুটা আমরা এটা অণু অপোলার অণু, এই দুটোর মধ্যে কাজ করবে ধ্যান করে, আর এটা পোলার। তাহলে আমি এই অণুটা আবার রাখলাম, এই যে নেগেটিভ পোল আর পজিটিভ পোল। পোলার অণু কি হয়, পোলার অণু মানে কি শেয়ার দিকে ইলেকট্রন কোন দিকে ঝুঁকে আছে, কার দিকে ঝুঁকে আছে, ক্লোরিনের দিকে। এই জন্য ক্লোরিন আংশিক মাইনাস আর হাইড্রোজেন আংশিক প্লাস। তোমরা যেমন দেখো, তুমি যখন সোডিয়াম ক্লোরাইড লেখো তখন একটা দাও প্লাস, একটা দাও মাইনাস, মানে বিপরীত চার্জ, কমপ্লিটলি বিপরীত চার্জ। যখন বন্ধন আয়নিক হয় তখন কমপ্লিটলি বিপরীত চার্জ। কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন শেয়ার হয়েছে, কিন্তু ইলেকট্রন কোন দিকে ঝুঁকে থাকার কারণে যার দিকে ঝুঁকে আছে সে আংশিক মাইনাস। যেমন এখানে ক্লোরিন পুরো নিচে ইলেকট্রন, এই জন্য মাইনাস, আর এখানে ক্লোরিন কি আংশিক মাইনাস, আর এই ক্লোরিনটা কি আংশিক প্লাস, আংশিক প্লাস। তার মানে এই যে অণুটা, ওকে, আর কি এই যে অণুটা, এই দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ, এই দুইটা কি দেখো, এই দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ, একটা নেগেটিভ পোলের সাথে অন্যটা পজিটিভ পোলের যে আকর্ষণ, এটাকে বলা হয় ডাইপোল ডাইপোল আকর্ষণ। কারণ এই যে একটা সমযোজী অণু পোলার, নেগেটিভ পোল আছে পজিটিভ পোল আছে, দুটোকে একত্রে বলে ডাইপোল। তাহলে একটা নেগেটিভ পোলের সাথে অন্যটা পজিটিভ পোলের যে আকর্ষণ, এটার নাম কি ডাইপোল ডাইপোল আকর্ষণ। একটা নেগেটিভ পোলের সাথে অন্যটা পজিটিভ পোলের যে আকর্ষণ, তার নাম কি ডাইপোল ডাইপোল আকর্ষণ। ওকে, আচ্ছা, কিন্তু এই যে অণুটা এটা কিন্তু পোলার, কিন্তু অত্যাধিক পোলার। তাহলে এরকম দুইটা অণুর মধ্যে যে আকর্ষণটা, সেটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বলবো। তবে আরো স্পেসিফিকলি কি বলবো, হাইড্রোজেন বন্ধন বলবো। এই ডট ডট দিতে এরকম হাইড্রোজেন বন্ধন, এটা হাইড্রোজেন বন্ধন। মানে এই দুটো অণুর মধ্যেও ডাইপোল ডাইপোল আকর্ষণ কাজ করবে, কিন্তু ডাইপোলের মান যখন খুব বেশি হয় তখন সেই ডাইপোল ডাইপোল আকর্ষণটাকে আমরা কি নাম দিই, হাইড্রোজেন বন্ধন নাম দিই। তাহলে এখানে ডাইপোল ডাইপোল আকর্ষণটা কি, হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এরকম অত্যাধিক পোলার অণু কারা কারা, যখন হাইড্রোজেনের সাথে কি থাকবে সমযোজী অণুতে, হাইড্রোজেনের সাথে যদি কে থাকে, ফ্লোরিন, অক্সিজেন আর কে থাকে, এই তিনটা। দেখো এই তিনটা যদি কেউ থাকে, খেয়াল করো, এই তিনটা যদি দেখো, এই তিনটা যদি কেউ থাকে তখন সমযোজী অণুটা অত্যাধিক পোলার হবে। ওকে, এই যেটা অত্যাধিক পোলার। তারপরে এইচ এর সাথে কি আছে, অক্সিজেন। দেখো এই যে এইচটা প্লাস, খেয়াল করো এইচটা কি প্লাস, এইচটা কি প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস, এটা প্লাস, আবার এটা আরো মাইনাস, মানে এই হাইড্রোজেন প্লাসের জন্য অক্সিজেন মাইনাস।
আবার এই হাইড্রোজেন প্লাসের জন্য কি অক্সিজেন আবার মাইনাস, মানে কি 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, খেয়াল করুন 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। তাহলে কোনটা আবার লিখি এইচ ও এইচ, তাহলে হাইড্রোজেনটা কি প্লাস 2 ডেল্টা মাইনাস, আবার এটা প্লাস। তার মানে এই যে অণুটা, এই অণু সাথে এই অণুর কি হবে, বন্ধনটার নাম কি হবে, হাইড্রোজেন কি। তাহলে দেখো আমি কিন্তু এখানে হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেনের ইলেকট্রনটা অক্সিজেন নিচে, এর মাইনাস অক্সিজেন, তাহলে এই হাইড্রোজেন পজিটিভ, এই জন্য এটা মাইনাস। তাহলে একটা নেগেটিভ পোলের সাথে অন্যটার পজিটিভ পোলের আকর্ষণ, আর এটা অত্যধিক পোলার হয়, এটার নাম কি, হাইড্রোজেন বন্ধন। এরকম আমরা আরেকটা উদাহরণ দিব, এইচ এর পাশে কি আছে ইন, এর সাথে এইচ কয়টা, তিনটা, তাহলে এই এইচটা প্লাস, তাহলে এটা মাইনাস, আবার এইচটা প্লাস, এটা আবার মাইনাস, এইচটা প্লাস, এটা আবার মাইনাস। ওকে, কয়টা মাইনাস হয়ে গেল, এর উপরে মাইনাস কি 3 ডেল্টা মাইনাস, 3 ডেল্টা মাইনাস, এইচ এর উপরে 3 ডেল্টা মাইনাস। ওকে, আবার এখানে এইচ এন, এইচ 3 ডেল্টা মাইনাস প্লাস প্লাস, তাহলে এই অণুর সাথে কি হবে, এই অণুর বন্ধনটা হাইড্রোজেন। তাহলে আমরা সমযোজী অণু যদি অত্যাধিক পোলার হয়, তখন দুটো অণুর মধ্যে যে আন্তঃনালিক আকর্ষণ সেটা কি ভ্যান ডার সরি হাইড্রোজেন বন্ধন। আর সমযোজী অণু যদি সমযোজী অণুটা যদি কি হয়, পোলার হয় কিন্তু অত্যাধিক পোলার না হয়, তাহলে দুইটা অণুর মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ। আর যদি অপোলার হয়, দুইটা অণুর মধ্যে ভ্যান ডার। আচ্ছা, এই যে মিথেন একটা অণু, আবার কি লিখছি মিথেন আরেকটা অণু, এই দুটো অণুর মধ্যে ভ্যান ডার। আবার কার্বন ডাই অক্সাইড কিন্তু অপোলার, সবাই জানো আকৃতি সরলরেখিক, এই জন্য এই দুটো অণুর মধ্যে কি হবে, ভ্যান ডার ওয়ালস। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস। তারপরে আমি আবার লিখি হাইড্রোজেন সালফাইড, এটা কিন্তু অপোলার, আর হাইড্রোজেন এবং সালফারের মধ্যে এদের পার্থক্য কি 0.5 এর কম, সো এটা অপোলার, এটা অপোলার। সো যেহেতু অপোলার, দুটোর মধ্যে কি কাজ করবে, দুর্বল ভ্যান ডার ওয়ালস কাজ করবে। এবং তোমাদের দেখবা, তোমাদের যে বইটা আদাইসের যে বইটা দেখবা, সেখানে 3.19 দেখবা একটা কোশ্চেন আছে, পানি এবং কি হাইড্রোজেন সালফাইড, এই দুইটার কি ভৌত অবস্থা তুলনা। এতে সবাই জানো যে পানির ভৌত অবস্থা তরল, কিন্তু এটার সাথে এটা কমপ্লেক্স, এটার সাথে কার কমপ্লেক্স। তোমাদের দেখবা 3.18 আর 19 এই দুইটা হলো হাইড্রোজেন বন্ধন কি। 3.19 কিন্তু তোমরা খুব সহজ, জাস্ট এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, এখানের মধ্যে ভ্যান ডার ওয়ালস বল আছে, এটার ভৌত অবস্থা গ্যাস, এটা তরল, এই নিয়ে দেখবা বেশ কিছু আলোচনা আছে, এবং আশা করি এই আলোচনাটা তুমি পড়লেই বুঝতে পারবে। এবং এই কোশ্চেনটা পরীক্ষায় খুব আসে, যে সাধারণ তাপমাত্রায় কি, সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, না সরি সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস, কিন্তু পানি তরল কেন, এই কোশ্চেনটা খুব পরীক্ষা আসে। তার মানে 2.19 যে কোশ্চেনটা, সেটা কি পরীক্ষা আসে, যে সাধারণ তাপমাত্রায় পানি তরল H2S গ্যাস কেন। তো তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কিন্তু আমরা মনে হয় আসলে দিতে পারবো। হাইড্রোজেন বন্ধনের সংখ্যা, যে হাইড্রোজেনের সাথে যখন কি হবে, উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌল ক্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেন যুক্ত হবে, তখন সেই অণুগুলো কি হবে, অত্যাধিক পোলার হবে। এরকম অত্যাধিক পোলার দুইটা অণুর একটা নেগেটিভ পোলের সাথে অন্যদের পজিটিভ পোলার যে আকর্ষণ, তার নাম কি হবে, হাইড্রোজেন বন্ধন হবে, হাইড্রোজেন বন্ধন। এই সংখ্যাটা লিখতে পারবা, হাইড্রোজেন বন্ধন কাকে বলে। তারপর ডাইপোল ডাইপোল আকর্ষণের সংখ্যাটা কিন্তু এখান থেকে হয়ে গেছে। আর ভ্যান ডার ওয়ালস বল হলো অপোলার দুইটা সমযোজী অণুর মধ্যে যে আন্তঃনালিক বন্ধন, তার নাম কি, ভ্যান ডার ওয়ালস বল। আচ্ছা, আমি এখন হাইড্রোজেন বন্ধন নিয়ে মধ্যে বিস্তারিত আলোচনা যাব। হ্যাঁ বলো স্যার, এই ডাইপোল ডাইপোল আকর্ষণের সংজ্ঞা কি বই আছে না? হ্যাঁ আছে, বই তো অবশ্যই আছে, দেখি আমি বলতেছি কোথায় আছে। হ্যাঁ, ডাইপোল ডাইপোল আকর্ষণ হলো এই তুমি 3.18 আগেই আছে, 3.17 আছে, 3.17 বলবো। ভ্যান ডার ওয়ালস বল, ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে আবার ভাগ আছে। জি স্যার। হ্যাঁ পাইছো বলতে না, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ডাইপোল ডাইপোল আকর্ষণের মধ্যে আবার ভাগ আছে, দেখো স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ, বিস্তারণ বল, বিস্তারণ বল আছে, ওগুলো আমি সবই বলবো। আগে আমি হাইড্রোজেন বন্ধনটা একটু ক্লিয়ার করি, মানে হাইড্রোজেন যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব, তো এটা একটু ক্লিয়ার করে রাখবো।
আচ্ছা, তাহলে তার আগে হাইড্রোজেন বন্ধনের যে শ্রেণীবিন্যাস কিন্তু আজ থেকে আরেকটু বলি না, হাইড্রোজেন বন্ধনের শ্রেণীবিন্যাস আরেকটু বলি আমরা। এই দুটা আমি কিন্তু ভ্যান রস বল এখানে যতটুকু বলছি হ্যাঁ আবার কিছু লাগবে না, শুধু তোমরা মনে রাখবো যে ভ্যান রস বল কিসের উপর নির্ভর করে। মনে করো আমি এই যে একটা ফ্লোরিন, ফ্লোরিন এই যেটা সবাই জানো গ্যাস, ব্রোমিন তরল আর আয়োডিন কি কঠিন, ওকে? এটা তরল আর এটা কি গ্যাস। এই ব্যাখ্যাটা কি দিয়ে দিবা একটু রিনিটা বলো তো দেখি, এই ব্যাখ্যাটা কি দিয়ে দিবে? মানে আমি ফ্লোরিন ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন, এই ব্যাখ্যাটা এই তিন প্রকার যে বন্ধন তার মধ্যে কোনটার মাধ্যমে দিবা? আন্তঃআণবিক আকর্ষণ বল দিয়ে। আন্তরিক আকর্ষণ তো বললাম, কিন্তু ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডের ওয়ালস বল। কেন? এটা অপোলার, অণুগুলো অপোলার, তার মানে দুটো অণুর মধ্যে কাজ করবে কি ভ্যান ডের ওয়ালস বল। আর বলবা যে ভ্যান ডের ওয়ালস বল নির্ভর করে কিসের উপরে? আণবিক ভরের উপর। ফ্লোরিনের আণবিক বল সবচেয়ে কম, সো ফ্লোরিনের দুটো অণুর মধ্যে ভ্যান ডের ওয়ালস বল সবচেয়ে কম, এই জন্য ভৌত অবস্থায় গ্যাস। ক্লোরিনেরও কম, কিন্তু ব্রোমিনের একটু বেশি হয় তরল এবং আয়োডিনটা আরো বেশি হয় কঠিন থাকবে। তাহলে দেখো আমরা পেয়ে গেছি কিন্তু ভ্যান ডের ওয়ালস বলের প্রয়োগ। এর মাধ্যমে কি করা যায়? সমযোজী যে অণুগুলা, একটা গ্রুপের সমযোজী যে অণুগুলা তাদের ভৌত অবস্থা ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে পারলাম। তাহলে এখানে একটা মেসেজ পেলাম ভ্যান ডের ওয়ালস বলে যে ভ্যান ডের ওয়ালস বলের মানটা নির্ভর করে কিসের উপরে? আণবিক ভরের উপরে। আচ্ছা, আর তাহলে আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণের মধ্যেও বিস্তারিত আলোচনা যাবো। আমরা দেখবো ডাইপোল ডাইপোল আকর্ষণকে আমরা ভাগ করবো, একটা হলো স্থায়ী ডাইপোল আকর্ষণ, এবং এই যে এটা হলো স্থায়ী ডাইপোল আকর্ষণ। খেয়াল করবো, কারণ এই সেলের অণুর মধ্যে ডাইপোল আছে দুইটা এই সেল অণু, দুইটার মধ্যে ডাইপোল আছে। আবার দেখবা ডাইপোল ডাইপোল এর একটু মুছে ফেলি আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণের ভাগের মধ্যে যাই। যে ডাইপোল ডাইপোল আকর্ষণটা হলো তিন রকম। একটা হলো স্থায়ী ডাইপোল আকর্ষণ, যেটা আমরা অলরেডি দেখাইছি উদাহরণটা। এটাই কি স্থায়ী ডাইপোল আকর্ষণ, মানে দুইটা অণু, হ্যাঁ দুইটা অণুর মধ্যে কি আছে? দেখো দুইটা অণুর মধ্যে ডাইপোল আছে, কিন্তু দেখো আমি এখানে একটা কাজ করতে পারি। ধরো এখানে এইচ সেল নিলাম, আচ্ছা এখানে মনে করো এইচ সেল নিলাম, আমাদের এর মধ্যে ডাইপোল আছে প্লাস মাইনাস। বাট এর পাশে ধরো আমি আরেকটা অণু নিলাম ক্লোরিন, এটা কিন্তু অপোলার, এটা অপোলার। কিন্তু কি হবে জানো? যখন এই সেলের পাশে সিএল আসবে তখন, বা আমি আরেকটু অন্যভাবে সুবিধা দেয়, মনে করো এইটা হলো একটা, আচ্ছা আমি এই না, আচ্ছা ঠিক আছে, আমাদের একটু অন্য দিকে চলে গেছে। আচ্ছা বাদ দাও, শোনো এটা আমি ভাগটা মানে ডাইপোল আকর্ষণ, ঠিক আছে। আমি এখানে একটু ভুল করলাম, সেটা হলো ভ্যান ডের ওয়ালস বলের ভাগ দুইটা। ভ্যান ডার ওয়ালস আর ভ্যান ডের ওয়ালস বলে দুইটা ভাগ। এক হলো সরি দেখো, ভ্যান ডের ওয়ালস বলে দুইটা ভাগ। একটাকে বলা হয় স্থায়ী ডাইপোল আকর্ষণ। ভ্যান ডের ওয়ালস বলে দুইটা ভাগ, একটা হলো স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোলের মধ্যে। আর একটা হলো এটা দুটো ভাগ, এর কোনো ভাগ নেই। ডাইপোল আকর্ষণ মানে এখানে স্থায়ী ডাইপোল আছে, এখানে স্থায়ী ডাইপোল আছে। আর ভ্যান ডের ওয়ালস বলের মধ্যে দুটো ভাগ আছে, একটা হলো স্থায়ী ডাইপোল একটা হলো আবিষ্ট ডাইপোল। স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ। ডাইপোল আকর্ষণের মধ্যে কি দুইটাই? না ডাইপোল আকর্ষণ একটা, মানে ডাইপোল আকর্ষণ মানে স্থায়ী ডাইপোল, দুটো অণুর মধ্যে স্থায়ী ডাইপোল থাকবে, এটা হলো ডাইপোল আকর্ষণ। আর ভ্যান ডের ওয়ালস বল দুই ভাগে ভাগ করছে, স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ। আর একটা হলো কি এই আবিষ্ট ডাইপোল, একটা হলো স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল। আচ্ছা স্থায়ী ডাইপোল আবিষ্ট ডাইপোল, তারপর হলো বিস্তারণ বল। এটাকে বিস্তারণ বল, আচ্ছা আরেকটু দেখি ক্লিয়ার করা যায় কিনা। বিস্তারণ বল, আচ্ছা আমি আপাতত বিস্তারণ বল বলি। বিস্তারণ বল লন্ডন বা বিস্তারণ বল বা লন্ডন বল, বিস্তারণ বল বা লন্ডন বল বলে লন্ডন। আর তোমার যে ব্যাখ্যা দিলাম, কিসের ব্যাখ্যা? যে ফ্লোরিন ক্লোরিন গ্যাস
না, ফ্লোরিন গ্যাস, ব্রোমিন তরল, আয়োডিন যে কঠিন যে ব্যাখ্যা দিলাম, এটা আসলে কি দিয়ে দিলাম? বিস্তারণ বল বা লন্ডন বল। কেন দেখো তো, এই যে লন্ডন বল, তোমাকে আমি একটু সহজ উদাহরণ দিয়ে বলি। মনে করো এই একটা অণু, নিউক্লিয়াস, ইলেকট্রনটা কি আছে? যেহেতু অপোলার অণু, ইলেকট্রনটা অণুর চারদিকে কি সুষম ভাবে আছে। ওকে, আচ্ছা। আর এই একটা অণু, দুইটা অণু, অপোলার দুইটা অণু, ইলেকট্রনগুলো সুষম ভাবে আছে। ওকে, এখন দেখো যখন দুইটা অণু, আচ্ছা এই অণুগুলার মধ্যে কিন্তু ইলেকট্রনটা কিন্তু ঘুরতেছে, খেয়াল করো, ইলেকট্রনটা ঘুরতেছে। ইলেকট্রন ঘুরতে গিয়ে কি হয় জানো? দেখবা যখন ঘুরতে যায় ইলেকট্রনটা, তখন কোন একটা সময় চারদিকে বড় করে রাখি, ধরো এটা পরমাণু নিউক্লিয়াস, ইলেকট্রনটা ঘুরতেছে কক্ষপথে, কোন একটা মুহূর্তে সে কোথায় আছে? এখানে আছে। আর যখনই এখানে থাকবে তখন কিন্তু এখানে নাই, কারণ একটা ইলেকট্রন তো একসাথে দুই জায়গায় থাকার সুযোগ নাই। মনে করো এটা একটা ক্লোরিন অণুর আণবিক অরবিটাল, ইলেকট্রন গুলো কিন্তু স্থির না, গতিশীল। আর যেহেতু গতিশীল, ইলেকট্রন যখন এখানে আছে তখন কিন্তু এখানে নাই। ওকে, তাহলে যখন এখানে আছে এখানে নাই, আবার যখন সে এখানে স্যার আছে তখন এখানে তো স্যার আপনি তো একটা ইলেকট্রনের কথা বলছেন, কিন্তু একটা অরবিটালে তো অনেকগুলো ইলেকট্রন থাকে। আচ্ছা, অনেকগুলো ইলেকট্রন আছে। আমি ইলেকট্রনটা শোনো, এই গতিশীল হওয়ার কারণে, আমি একটা ইলেকট্রনের চিন্তা করি, ইলেকট্রন যখন গতিশীল, যার কারণে ইলেকট্রন যখন এখানে আছে তখন শুধু এখানে নাই, তখন এখানকার তুলনায় এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। মানে আমি পরমাণুর মধ্যে কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে, এটা স্থির না হওয়ার কারণে ইলেকট্রন ঘুরতে গিয়ে পরমাণুর মধ্যে একটা অস্থায়ী ডাইপোল তৈরি হয়। এটার মধ্যে স্থায়ী ডাইপোল আছে। আর এখানে ঘুরতে গিয়ে কি হয়, যখন এখানে আছে তখন এই প্রান্তটা কি হবে? দেখো এই প্রান্তটা তখন আমরা প্লাস দিব, তুমি একটা ইলেকট্রনের সাপেক্ষে চিন্তা করো, তখন এদিকটা কি করবো? মানে ইলেকট্রন ঘুরতে গিয়ে, সরি আমি এখানে কি দেবো? মাইনাস দিব। এই দেখো ইলেকট্রনটা এখানে আছে, ওই অবস্থা এইদিকে নাই, তাহলে এদিকে প্লাস, এদিকে মাইনাস। মানে এটা হলো ঘোরার কারণে, ইলেকট্রন ঘোরার কারণে অন্যের মধ্যে কি একটা অস্থায়ী ডাইপোল তৈরি হচ্ছে। আচ্ছা, আবার যখন এই জায়গাটা মাইনাস, তার মানে এখানে ইলেকট্রন আছে, এখানে কম আছে, তখন এই অণুটার এই ইলেকট্রন যদি এখানে বেশি আছে, ও এই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে এদিকে সরাই দেবে, এটা কি হয়ে যাবে? তার মানে এখানে একটা অস্থায়ী ডাইপোল তৈরি হয়েছে ইলেকট্রন ঘোরার কারণে। আর এই অস্থায়ী ডাইপোল আবার এই পার্শ্ববর্তী অণুর মধ্যে ডাইপোল তৈরি করছে, এটা হলো আবিষ্ট ডাইপোল। এটার মধ্যে কি হয়েছে? ইলেকট্রন ঘোরার কারণে অস্থায়ী ডাইপোল তৈরি হয়েছে, আর এই ডাইপোলের কারণে এই অণুর মধ্যে ডাইপোল তৈরি হয়েছে। মানে এই মাইনাস ইলেকট্রনকে ছড়াই দিচ্ছে ওইদিকে, এটা প্লাস হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম বলো? তার মানে এই যে বিস্তারণ বল বা লন্ডন বল হলো যে একটা, দুটো অণুই অপোলার হবে, বাট একটা অণুর কক্ষপথে যে ইলেকট্রন গুলা, এটা ঘুরতে গিয়ে সেখানে কি হবে? ঘুরতে গিয়ে ইলেকট্রনটা ধরো যেদিকে আছে সেদিকে মাইনাস তৈরি হবে, আংশিক হবে, অন্যদিকে প্লাস হবে। আবার ইলেকট্রন কিন্তু এটা কিন্তু দুইটা অণু কি সেম হবে? হ্যাঁ, স্যার দুইটা অণু কি সেম হবে নাকি ভিন্ন ধরনের হতে পারে? দুটো অণু সেম। ওই যে এই যে দুটো ক্লোরিন অণুর মধ্যে যে আন্তঃনবিক আকর্ষণ, সেটাকে ভ্যান রোয়াজ বল বলছে। তা আমি যে আরো স্পেসিফিক করে বলি, এটা লন্ডন বল। মানে দুইটা ক্লোরিন অণুর মধ্যে অপোলার হওয়ার কারণে ভ্যান রোয়াজ বল কাজ করতেছে। যেটা আমি আরো স্পেসিফিক করতে চাই, তাহলে কি বলবো? লন্ডন বল কাজ করতেছে। কেন? কারণ দুইটা অপোলার অণু, দুইটা কি, এই অণুটা অপোলার, এটা অপোলার। এই অণুগুলোর মধ্যে ইলেকট্রন গুলো যখন ঘোরে অরবিটালে, তখন ইলেকট্রন কোন একটা দিকে যখন থাকে, তার ওই দিকটা অস্থায়ীভাবে কি হয়? নেগেটিভ পোল হয়, অন্যদিকে পজিটিভ পোল হয়। আবার কিন্তু ইলেকট্রন যেহেতু ঘুরতেছে, কিছুক্ষণ পরে কিন্তু এ আবার মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস এ মাইনাস হয়ে যাবে, এ যখন প্লাস তখন এটা মাইনাস। তার মানে ইলেকট্রন ঘোরার কারণে ভিতরে কি হবে? অস্থায়ী ডাইপোল তৈরি হবে, এবং এই অস্থায়ী ডাইপোলের একটা নেগেটিভ পোলের সাথে অন্যটা পজিটিভ পোলের আকর্ষণ। মানে লন্ডন যে বল বা অপোলার সমযোজী দুইটা অণুর মধ্যে যে আকর্ষণ বলের উৎসটা হলো এইটা, যে ইলেকট্রন ঘোরার কারণে কি হচ্ছে? অণুগুলোর মধ্যে অস্থায়ী ডাইপোল তৈরি হচ্ছে। মানে এর মধ্যে অস্থায়ী ডাইপোল আছে, আর এই অস্থায়ী ডাইপোল এই অণুর মধ্যে অস্থায়ী ডাইপোল তৈরি করতেছে। তাহলে একটা নেগেটিভ পোলের সাথে অন্যটার পজিটিভ পোলের, মানে একটা অস্থায়ী নেগেটিভ পোলের সাথে অন্যটার অস্থায়ী পজিটিভ পোলের যে আকর্ষণ, সেটা হলো লন্ডন। এখন খেয়াল করো, এখন এই, হ্যাঁ বলো। তাহলে তো সেটা পোলার সময় যোগ হয়ে গেল না? না, পোলার না, পোলার হলো এটা হলো পোলার, মানে নেগেটিভ ইলেকট্রন ঝুঁকে আছে কোন একদিকে স্থায়ী ভাবে, তখন হলো আমি পোলার বলবো। আর এটা তো খুবই দুর্বল, এবং ইলেকট্রন ঘোরার কারণে কি হয়েছে? দেখো এটা তো এখানে মাইনাস বললাম, আবার কিছুক্ষণ পরে কিন্তু এটা প্লাস বলবে না, মাইনাস বলবে। তার মানে এই যে প্লাস মাইনাস, এটা আপেক্ষিক।
ইলেকট্রন ঘুরতে গিয়ে এখানে আসে তখন মাইনাস, এটা প্লাস, তখন এখানে আসলো তখন এটা প্লাস, এটা মাইনাস, তখন এই আবার মাইনাস প্লাস হয়ে যাবে। মানে প্রতিনিয়ত কি হচ্ছে, এই পোলের চিহ্ন চেঞ্জ হচ্ছে। তবে এদিকে যখন মাইনাস, এদিকে প্লাস, এদিকে যখন প্লাস, এদিকে তখন মাইনাস হবে। এখন দেখো ফ্লোরিন অণুর মধ্যে ইলেকট্রন কম আছে, সো স্যার হ্যাঁ স্যার আপনি কি ওই বলো, এতে বলে ইয়েতে নেটের সমস্যা হচ্ছে, যে কথা বলতে গেলে এখন আটকে গেছে, আউট হয়ে গেছে সমস্যা। স্যার ভ্যান ডার ওয়ালস বলের মধ্যে স্যার ডাইপোল নিয়ে আসলেন কেন? না ডাইপোল নিয়ে আসছি, কিন্তু এই ডাইপোল গুলো স্থায়ী ডাইপোল না। শোনো, ডাইপোল ডাইপোল আকর্ষণ যেটা স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল আকর্ষণ, দুটো এই সেরকম মধ্যে যে আকর্ষণ সেটা স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল আকর্ষণ। আর আমি এখানে স্থায়ী ডাইপোল আছে মানে কি, এটা এই সেরকম, তাহলে এর মধ্যে কি আছে, স্থায়ী ডাইপোল আছে, এই যে এই সেরকম স্থায়ী ডাইপোল আছে। আর এর পাশে কি আছে, একটা অণু আনছো, এটা অপোলার, তাহলে এই সেলের পাশে ক্লোরিন নিয়ে আসছো, দুটো অণুর মধ্যে আকর্ষণ হবে, সেটাও ভ্যান ডার ওয়ালস বলবো। কিভাবে হবে দেখো তো, এটা হলো অপোলার অণু, এটা পোলার অণু, মানে এটা এই সেল, এটা ক্লোরিন। এখানে কি হবে, এই দুটো ধর দূরে আছে, দূরে আছে, তখন কাছে আসবে তখন কি হবে দেখছো, যখন কাছে আসবে তখন কি হবে, এখানে কি হবে, এটা মাইনাস তো এটা প্লাস হবে। দুটো অণু দূরে ছিল, একটা এই সেল অণু, একটা ক্লোরিন অণু, তার মানে এর মধ্যে স্থায়ী ডাইপোল আছে, এর মধ্যে এটা অপোলার নাই। যখন দুটো কাছে আসবে তখন এর নেগেটিভ, স্থায়ী নেগেটিভ পোল এই ইলেকট্রনগুলোকে সরাই দিবে, তাই এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ওকে, প্লাস হলে আর কি হবে, তার মানে কি হলো বলো, তার মানে এর মধ্যে কি আছে, এর মধ্যে স্থায়ী ডাইপোল আছে, মানে এই সেরকম, এর মধ্যে নাই। এই যখন কাছে আসবে তখন এর দ্বারা এর মধ্যে ডাইপোল তৈরি হবে, এটাকে বলে আবিষ্ট ডাইপোল, এটাকে বলে স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল, স্থায়ী ডাইপোল। আর এটা কি, আবিষ্ট ডাইপোল, এটা আবিষ্ট ডাইপোল। যেমন এখানে দুটোর মধ্যে একটার মধ্যে ডাইপোল নাই, কিন্তু ইলেকট্রন ঘোরার কারণে এখানে অস্থায়ী ডাইপোল তৈরি হয়েছে, আর এর দ্বারা এর মধ্যে, তাহলে এগুলো অস্থায়ী ডাইপোল, এগুলো স্থায়ী ডাইপোল, এটা স্থায়ী ডাইপোল, আর এটা ইলেকট্রন ঘোরার কারণে অস্থায়ী ডাইপোল, আর এর দ্বারা এর মধ্যে ডাইপোল তৈরি হয়েছে। সো এই দুটো অণুর মধ্যে যে আকর্ষণ, সেটা হলো লন্ডন বিস্তারণ বল। আর দেখো আমার প্রশ্নটা হলো ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের এই বলটা বেশি কেন, কারণ এই ইলেকট্রন, ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের অণুতে ইলেকট্রন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে এই ইলেকট্রন মেঘের যে বিকৃতি, ইলেকট্রনের যে এই নেগেটিভ পজিটিভ অস্থায়ী ডাইপোলের মান বেড়ে যাবে। অণুতে পরমাণু যত বেশি হবে না, অণুর যখন মধ্যে যখন ইলেকট্রন বাড়বে তখন এই ইলেকট্রন ঘোরার কারণে যে ডাইপোল তৈরি হয়, অস্থায়ী ডাইপোল, সেটার মান বেড়ে যাবে। সো লন্ডন বিস্তারণ বল বেড়ে যাবে। তাহলে বলবো যে ক্লোরিনের চেয়ে ব্রোমিনের ভৌত অবস্থা কঠিন কেন, তরল কেন, আয়নিক কঠিন কেন, এ বলবে যে ভ্যান ডার ওয়ালস বাড়তেছে, কেন বাড়তেছে বলবা, কারণ ভ্যান ডার ওয়ালস নির্ভর করে আণবিক বলের উপরে। আণবিক বল বাড়লে কি হয়, এই ইলেকট্রন ঘোরার কারণে যে অস্থায়ী ডাইপোল তৈরি হয়, সেই অস্থায়ী ডাইপোলের মান বেড়ে যায়। যার কারণে কি হবে, যেটা অন্যের মধ্যে আন্তরিক আকর্ষণটা বেড়ে যায়, এই জন্য ভৌত অবস্থা চেঞ্জ হয়। দেখো বুঝতে পারছো কিনা, লন্ডন বল বা বিস্তারণ বল, এটা হলো একটা অপোলার অণুর মধ্যে অস্থায়ী ডাইপোল। কিভাবে হয়, ইলেকট্রন ঘোরার কারণে হয়। সেই অণুতে ইলেকট্রন যত বেশি থাকবে সেই অস্থায়ী ডাইপোলের মান বেশি হবে, তখন আন্তরিক আকর্ষণ বেশি হবে, মানে ভ্যান ডার ওয়ালস বল বেশি হবে, মানে ভৌত অবস্থা চেঞ্জ হবে। তাহলে আমরা ডাইপোল আকর্ষণ হলো দুইটা অণুর মধ্যে স্থায়ী ডাইপোল আছে, আর ভ্যান ডার ওয়ালস বলে দুইটা ভাগ, স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল, আর একটা কি, একটা হলো লন্ডন বল। স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল হলো, হ্যাঁ বলো। স্যার ওই যে স্থায়ী ডাইপোলে কি মানে স্যার ওই যে একটা পোলার একটা অপোলারের মধ্যে বন্ধনটা সৃষ্টি হবে, আর ওই যে লন্ডন বলের মধ্যে কি স্যার দুটো অপোলারের মধ্যে হবে? দুটো অপোলার বলবো, আর আর স্থায়ী ডাইপোল, স্থায়ীর আবিষ্ট মধ্যে স্যার ডাইপোল হলো একটা একটা পোলার পোলার, একটা একটা অপোলার। অপোলার, একটা পোলার, একটা অপোলার। আর ডাইপোল আকর্ষণ হলো দুইটাই স্থায়ী পোলার থাকবে, দুইটার মধ্যে স্থায়ী ডাইপোল থাকলে ওইটা হলো ডাইপোল আকর্ষণ। আর একটার মধ্যে স্থায়ী থাকবে, একটার মধ্যে তৈরি হবে, স্থায়ী ডাইপোলের দ্বারা অন্যটার মধ্যে তৈরি হবে, এটা হলো স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ। এটা হলো ভ্যান ডার ওয়ালস বলের ভাগ একটা। আর দুটো যদি অপোলার হয়, ইলেকট্রন ঘোরার কারণে কি হবে, অণুগুলোর মধ্যে অস্থায়ী ডাইপোল তৈরি হবে, সেটা হবে কি লন্ডন বল হবে না, সরি, হ্যাঁ হ্যাঁ, এটা লন্ডন বল। ওকে, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা বলবো। তোমরা এই যে এতক্ষণ যা বললাম এগুলো সব পাবা কোথায়, 2.কি, তার মানে আজকে আমি পড়াচ্ছি 2.17, 2.17
সরি 3.17 পড়াচ্ছি, 18 পড়াচ্ছি আর 19 পড়াচ্ছি, এই তিনটা কিন্তু পড়াচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বোধহয় এটা বুঝতে পারছি যে এই যে ভ্যান ডের ওয়ালস বলের দুটো ভাগ, স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল আকর্ষণ। তারপরে কি লন্ডন বল কি জিনিস, তারপর আমরা দেখছিলাম ডাইপোল আকর্ষণ মানে দুইটা অন্যের মধ্যে স্থায়ী ডাইপোল থাকবে, আর যদি ডাইপোলের মান খুব বেশি হয় তখন সেটা আমরা হাইড্রোজেন বন্ধন হবে। তোমাদের মনে আছে কিনা আমি আরেকটা কথা বলছিলাম যে এই যে এখানে ক্লোরিন এর এর কথা 3.0 কার সমান, হাইড্রোজেনের সমান, কিন্তু এই সেলের দুটোর মধ্যে আমি কি বললাম ডাইপোল আকর্ষণ বললাম। এই সেলের দুটোর মধ্যে আমরা ডাইপোল আকর্ষণ বলছি। ওই যে আকারের এর কারণে আকার বড়। আকার ছোট আমরা এখানে হতে দুটো জিনিস আনতে হয়, শুধু ইনাতে কথা দেখলে হয় না, আকার ছোট হতে হয়। তার মানে ক্লোরিনটা তৃতীয় পর্যায়ের মতো, আকারটা বড়, এই জন্য বাদ চলে গেছে। তার মানে আমাদের এই এর সাথে কে থাকতে হবে, যে অত্যাধিক তড়িৎচেতন এবং আকার কি ছোট, কিন্তু ক্লোরিনের আকার বড় হয় সে বাদ চলে গেছে, ক্লোরিনের আকার বড় হয় সে বাদ চলে গেছে। ওকে, আমরা এবার আসো কি বলে, হ্যাঁ হাইড্রোজেন বন্ধনের এবার ভাগটা একটু বলি আরেকবার, যদি আগে বলছি আমি আবার একটু বলবো। আমি কিন্তু দেখো একই কথা বারে বারে বলতেছি, উদ্দেশ্য কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমাদের জন্য এই ক্লাসগুলো করে যেন পড়াটা হয়ে যায়। কারণ অনেকে তোমরা বাসায় তো বই খোলো না, বাসায় খুলতে হবে যদি ভালো করতে চাও, তারপর না করলে যেন তোমাদের মোটামুটি একটা বেসিক হয়ে যায়। এই জন্য আমি বারে বারে বলার চেষ্টা করতেছি। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই না, আজকে 13 জন মানে 12 জন ক্লাস করতেছে তোমরা অনলাইনে, আর তোমাদের 27 জন ক্লাস করো ইয়েতে, 27 জন অফলাইনে একই পড়া তৃতীয় অধ্যায় 27 জন, আর এখানে হলো 12 জন, এই 27 আর 12 28 অফলাইনে ওরা কয়টা একই পড়া একদম। এই পড়াটা আজকে আমি 3টায় পড়াবো অফলাইনে, ওখানে ওরা 27 জন পড়ে, আর তোমরা অফলাইনে অনলাইনে ক্লাস করতেছ রবি মঙ্গল বৃহস্পতি? হ্যাঁ একদম 3টায় সেম পড়া থাকে, সেম পড়া থাকে। এই তোমরা একই পড়া হলো ওই 27 জনের, আর তোমাদের এই যে এখানে আজকে তো অ্যাবসেন্ট থাকে 2-1 জন, তোমাদের এখানে বোধহয় কতজন আছে 27 আর এই 40 মোট 13 জন, কিন্তু আজকে বোধহয় অ্যাবসেন্ট কয়জন, 13 জনের মধ্যে একজন অ্যাবসেন্ট, বোধহয় একজন, ওই যে পুনম বোধহয় শুধু ক্লাসে নাই, ওদের কলেজে গেছে। স্যার সকালবেলা কি আমাদের অফলাইনের কোনো ব্যাচ আছে? না অফলাইনের ব্যাচ আছে, এটা অধ্যায় সব 2 পড়াচ্ছি, প্রথম খণ্ড শেষ করছি, দ্বিতীয় খণ্ড আমরা শুরু করব ওই যে দাপতে একটা শুরু করব। হ্যাঁ তোমাদের যে আগে শুরু করার কারণে তোমাদের ব্যাচে কাউকে দিতেও পারতেছি না, তোমাদের ব্যাচে কারো টাইম না মিললে অন্য ব্যাচে দেওয়া যাচ্ছে না। হ্যাঁ দেখো স্যার তরল ডাইপোল আকর্ষণটা কি? হ্যাঁ তরল ডাইপোল আকর্ষণ এটা কি বইতে আছে, আমার দেখতে হবে তারা। মানে স্যার যে আয়ন ডাইপোল আকর্ষণ, আয়ন, হ্যাঁ আয়ন ডাইপোল আকর্ষণ, আয়ন ডাইপোল আকর্ষণ। আচ্ছা আমি আগে আগে আজকে আমার কথাগুলো বলে নিই, তুমি এই কথাগুলো আবার একটু নেক্সট দিন আমার একটু বলবো না, আমি দেখি খুঁজে খুঁজে কোনো শব্দ বাকি থাকলে আমি দেখে রাখবো আগে থেকে। হয় কি ওই লেখাগুলোর আগে অনেক কিছু লেখা দেখো, দেখলে বোঝা যায় যে আসলে শব্দটা কি বোঝানো হচ্ছে। আমি দেখতে পাইনি, একটু সময় পাইনি, আমি সাধারণত ক্লাসটার আগে একটু দেখে নিই বইতে কি আছে, এই আজকের ক্লাসটার আগে দেখতে পাইনি, সময় পাইনি। আমরা এখন একটা কাজ করি, হাইড্রোজেন বন্ধনের 2টা ভাগ ছিল একটু বলে নিই। হাইড্রোজেন বন্ধনের 2টা ভাগ ছিল, দেখো অলরেডি জানো, একটা হলো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, একটা কি অন্ত আণবিক। বলো তো আমি এখানে যে উদাহরণটা দিয়েছি হাইড্রোজেন বন্ধন, এগুলো কি ধরনের হাইড্রোজেন? দেখো তো দেখো খেয়াল করো, দেখো মানে হাইড্রোজেন বন্ধন খেয়াল করো, এই যে যেগুলো দেখ উদাহরণ দেওয়া আছে এগুলো কি হাইড্রোজেন বন্ধন? আমরা যে উদাহরণ দিচ্ছি এটা হাইড্রোজেন বন্ধন 2 রকম, আন্ত আর একটা অন্ত। আন্তঃআণবিক হ্যাঁ সব আন্তঃআণবিক। তাহলে আমরা হাইড্রোজেন বন্ধন 2 রকম না, এগুলো কি আন্তঃআণবিক, আর একটা কি আছে অন্তঃআণবিক। একটা উদাহরণ দাও তো, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে, অন্তঃআণবিক আছে অন্ত অর্থনাইট্রোফেনল, হ্যাঁ অর্থনাইট্রোফেনল। এই যে অর্থনাইট্রোফেনলে কি আছে অন্ত আছে না, অন্ত বা অনুমোদন থাকে পরে সেগুলো সব ওকে।
এই যে অর্থ নাইট্রোফেনলে কি আছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আছে। আর একটু দেখা আজকে তুমি যখন হাইড্রোজেন বন্ধন দেখাবা এটা একটু ভাঙবা, এটা একটু ভাঙবা, এই যে এইচ, ঠিক আছে। আর এখানে কি দিবা এন, না এই যে ও, তারপরে কি, ঠিক আছে না, হ্যাঁ তাহলে সঙ্গে লিখছি, হ্যাঁ এর সাথে কি অক্সিজেন আর অক্সিজেন দ্বিবন্ধন, এটা সন্নিবেশ বন্ধন। ওকে, তার তোমাদের কিন্তু এখন এগুলো বোঝার কথা, কারণ এদের বাইরে 5টি ইলেকট্রন, 3টা বিজোড়, সেই 3টা বিজোড় কি করছে সিগমা একটা পায় একটা সমযোজী বন্ধন তৈরি করছে, আর একটা মুক্তদ্রব ছিল সেই মুক্তদ্রব দিয়ে অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করছে। আচ্ছা বলো তো এখানে এর সাথে যে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন হয়েছে এখানে গ্রহিতা কি, গ্রহিতা কি অক্সিজেন স্যার নাইট্রোজেন। নাইট্রোজেন দাদা অক্সিজেন বললাম নাইট্রোজেনের একটা মুক্তদ্রব আছে, অক্সিজেন এটা নিবে। আচ্ছা অক্সিজেন গ্রহিতা কিভাবে হলো মনে আছে? তোমাদেরকে আমি দেখাইছিলাম যে 2s2 2px2 2py, এটা লেখা যায় না 2pz0 লেখা যায়, জি স্যার 0 লেখা যায়। এই যে অক্সিজেনের যোজ্যতা স্তর আর এটা কি এই 0 0, তাহলে আমরা পূর্ণ বিন্যাস করতে পারি। অক্সিজেনের হুন্ডে নিয়ম অনুসারে কি হয় 2py1 হয় 2pz1 হয়, কিন্তু আমি কি লিখছি 2py2 লিখছি 2py2 লিখছি আর 2pz কি 0 লিখছি। তার মানে এই যে 2pz0 এই অক্সিজেন এই 2pz0টাই কি করে ইলেকট্রন নেয় নাইট্রোজেনের বিপরীত নেয়। তার মানে আমরা এর সাথে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন, এখানে দাতা হলো n আর গ্রহিতা হলো অক্সিজেন, আর সন্নিবেশ বন্ধনে যে ইলেকট্রন নেয় সে মাইনাস হয়, মাইনাস, এটা মাইনাস। ওকে, এটা মাইনাস। আচ্ছা এটা মাইনাস, আবার অক্সিজেনের পাশে ইস থাকাতে এটা প্লাস, সো এটা কি বন্ধন হবে হাইড্রোজেন বন্ধন হবে। এটা কি বন্ধন হাইড্রোজেন, এই যে এটা কি বন্ধন হাইড্রোজেন বন্ধন হচ্ছে। তাহলে একই যৌগের দুটো অংশের মধ্যে আমরা অক্সিজেনের পাশে H থাকা মানে H আংশিক প্লাস, মানে অক্সিজেনের পাশে H থাকা মানে কি H আংশিক প্লাস। ওকে, তাহলে Hটা দেখো আংশিক প্লাস, আর যেহেতু সন্নিবেশ বন্ধনে অক্সিজেন গ্রহিতা, যেহেতু সন্নিবেশ বন্ধন হয়েছে এখানে অক্সিজেন গ্রহিতা, এই জন্য অক্সিজেন মাইনাস দিচ্ছে। তাহলে একই যৌগের দুটো অংশ, একটা আংশিক পজিটিভ হয়েছে অন্যটা নেগেটিভ যে আকর্ষণ, সেটা কি হাইড্রোজেন বন্ধন। আর যদি আমি এটা প্যারা হয় তাহলে হয় আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের মধ্যে চলে যাবে। তোমাদের একটা কোশ্চেনে বলেছিলাম যে অর্থ নাইট্রোফেনলের চেয়ে প্যারা নাইট্রোফেনলের পূর্ণাঙ্ক বেশি, আমরা এই কোশ্চেনটা আলোচনা করেছি। ওকে, তো আমরা এবার ইয়েতে আসি, কি বলে যৌগের ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব দেখো, যৌগের ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব। তাহলে আমরা কিন্তু দেখো এই এটা তো এর মধ্যে কি কি শেষ করলাম আন্ত অন্ত, আর ভ্যান ডের ওয়ালস শেষ করছি, ডাইপোল ডাবল আকর্ষণ শেষ করছি, হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞা দিচ্ছি, শুধুমাত্র বাকি আছে যৌগের ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব, যৌগের ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব। দেখো যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব, দেখো দেখো যৌগের ধর্মের উপর, যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব। ঠিক আছে, যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব দেখবা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি, শুধু একটু পয়েন্টগুলো দেখে দিই। এক হলো প্রথম পয়েন্টটা হলো উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দেখো একটা পয়েন্ট, এই প্রশ্নটা অলরেডি আমি পড়াই ফেলছি। তাই উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এটা পড়াই ফেলছি। আর তোমাদের দেখো এই যে এই কোশ্চেনটাই না, এই কোশ্চেনটা হাইড্রোজেন বন্ধনের কারণে কি হয়, এই যে অক্সিজেন সালফার দেখো দুজন কিন্তু একই গ্রুপের, কিন্তু অক্সিজেনের কি হাইড্রেট পানি, আর সালফারের হাইড্রেট কি এটা তরল, এটা গ্যাস। ওকে, দেখছো দুজন কিন্তু একই গ্রুপের, অথচ হাইড্রেট একটা তরল একটা গ্যাস। অলরেডি জানো তোমরা সবাই যে হাইড্রোজেন বন্ধনের কারণে পানির ভৌত অবস্থা তরল কিন্তু H2S গ্যাস। তার মানে যে পানি যে স্ফুটনাঙ্ক বেশি হলো কিসের কারণে হলো, হাইড্রোজেন বন্ধনের কারণে, কারণ দুজনেই তো সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগের কারণে স্ফুটনাঙ্ক কম হয়, কিন্তু পানির বেশি, এই কারণ হলো হাইড্রোজেন বন্ধন। আর দেখবা তোমাদের এই বইতে একটা
গ্রাফ দেওয়া আছে, একটা লেখচিত্র দেওয়া আছে না। তো আমি সেই লেখচিত্রটা একটু বলি। লেখচিত্র দিয়েছে বয়লিং পয়েন্টে না স্ফুটনাঙ্ক দিয়ে দিচ্ছে, দেখো মানে আণবিক ভর বনাম স্ফুটনাঙ্ক দিয়ে একটা গ্রাফ দিচ্ছে। আণবিক ভর বনাম স্ফুটনাঙ্ক। তো আমি একটা কাজ করি, দুইটা ছবি আছে, একটা হলো আণবিক ভর বনাম গলনাঙ্ক আছে, একটা গলনাঙ্কটা বুঝাই, হ্যাঁ গলনাঙ্কটা তোমরা একটু দেখো। তোমাদের বইতে বলতে শুধু স্ফুটনাঙ্কটা আছে, কিন্তু গলনাঙ্কটা আরো ভালো। আমি গলনাঙ্কের গ্রাফটা তোমাদের আমি গ্রুপে দিয়ে দিব। গলনাঙ্কের গ্রাফটা আগের যে কেমিস্ট্রি বই সেখানে ছিল। এখানে একটা গ্রাফ আঁকবো তাহলে আমি, দেখো এদিকে দেখো, এদিকে হলো গলনাঙ্ক দিচ্ছি আমি, খেয়াল করো গল, এদিকে হলো আণবিক। আচ্ছা মনে করো গ্রুপ 14 মৌলগুলো কি কি? কার্বন, তারপরে সিলিকন। আচ্ছা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, জি আর টিন, জার্মেনিয়াম আর কি, এই চারটা মৌল, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম আর টিন, দেখো তিনটা মৌল। এদের হাইড্রাইড কে? মিথিন, এই হাইড্রাইড। তারপরে কি? এই যে হাইড্রাইড। তারপরে কি? এই যে হাইড্রাইড। আচ্ছা এরা সবাই কিন্তু অপোলার সমযোজী অণু। সো এদের দুইটা অণুর মধ্যে কি কাজ করবে? ভ্যান ডের ওয়াল কাজ করবে। আমরা বলছি যে ভ্যান ডের ওয়াল আণবিক ঘনত্ব নির্ভর করে। তাহলে দেখো গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এই এই এদিকে আণবিক বল বসাবো, তো সবচেয়ে আণবিক বল কম কার? মিথেন। এই দেখো এই 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 আমরা এটা কি? মিথেন, হ্যাঁ। তারপরে কি? SiH4, SiH4, তারপরে GE কি? H4, তারপরে SnH4 কি? SN কি? তে খেয়াল করছো যে এই যে এদিকে আণবিক বল আস্তে আস্তে কি বাড়তেছে, কি গলনাঙ্ক আস্তে আস্তে বাড়তেছে। তবে এখানে বাড়ার হার একটু কম, আর এখানে দ্রুত বাড়তেছে। একটু খেয়াল করে, এগুলো মানে বাড়তেছে, কিন্তু এখানে বাড়ার হার একটু কম, এখানে একটু দ্রুত বাড়তেছে, মানে বাড়ছে। জাস্ট এটা মাথায় রাখতে পারবে, বাড়ছে। আণবিক বল বাড়ছে, ভ্যান ডের ওয়াল বাড়ছে, গলনাঙ্ক বাড়ছে। বা আমি এবার বলতে পারি আণবিক বল কমছে, ভ্যান ডের ওয়াল কমছে, গলনাঙ্ক কমছে। এটা কি গ্রুপ 14 দিয়ে দিলাম না? আচ্ছা গ্রুপ 15 কি কি মৌল আছে দেখো তো। গ্রুপ 15 আছে নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস। আর কি আছে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, AS অ্যান্টিমনি। তাহলে এই যে যৌগগুলো নিয়ে আমরা, এই নাইট্রোজেনের যৌগটা কি? দেখো প্রথমে আমরা SB, এই যে দেখছো, এটা হলো অ্যামোনিয়া। আর এরপরটা কি? ফসফরাসের ফসফেট। তারপরটা কি? ASH3। তারপরটা কি? SbH3, HB খেয়াল করো তোমরা প্লিজ। বলো তো একটু কি বলতে পারবা যে এই অ্যামোনিয়াটা উঠে গেল কেন? অ্যামোনিয়াটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন আছে আর বাকিগুলোতে ভ্যান ডের ওয়ালস বন্ধন। এরা সবই ভ্যান ডের ওয়াল গলনাঙ্ক কমতেছে, কিন্তু হাইড্রোজেন বন্ধনের কারণে অ্যামোনিয়ার গলনাঙ্কটা বেড়ে গেছে। তারপরে বুঝতে পারছো যে হাইড্রোজেন বন্ধন কিভাবে উচ্চ গলনাঙ্কের জন্য, উচ্চতে গলনাঙ্কের একটা অবদান রাখে না, যার কারণে গলনাঙ্কের মানটা বেড়ে গেছে। আচ্ছা আবার এটা তাহলে অ্যামোনিয়া গেল না, অ্যামোনিয়াতে উঠে গেছে, এখানে কিন্তু ওঠে নাই। তার মানে এখানে কারোর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, এখানে অ্যামোনিয়ার মধ্যে আছে হাইড্রোজেন বন্ধন। ওকে এই। আচ্ছা আবার আসো আরেকটা গ্রুপ, গ্রুপ কত? আচ্ছা গ্রুপ 15 পরে 16 হয়, কিন্তু দেখবা 17 দেওয়া আছে আগে, ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিনাইড। দেখো এখানে 17 চলে আসলো। এখানে এইটা কি? দেখো এই শেপ উঠে গেছে না, এই শেপটা এই শেপ থেকে কেন উঠে গেছে? একই কারণ, হ্যাঁ। এই যে এইচ কে বিআর এইচ আই, দেখো এই শেপ থেকে এই শেপটা উঠে গেছে, একই কারণ হাইড্রোজেন বন্ধন। আচ্ছা আমাকে একটু বলবা, আমি তো জানি যে এই শেপ এফটা হলো সর্বাধিক চরিত্র, তাহলে এই শেপ এর উপরে কেন এমন বলতে পারবো কি? এই শেপের উপরে এমন কেন বলো তো? আমরা তো জানি যে
এই ডাইপোলের মানে কোথায় বেশি? এই সেটের মধ্যে, কারণ এটা সর্বাধিক তড়িৎ পৌল, কিন্তু এই সেটের অবস্থানটা অ্যামোনিয়া নিচে কেন? এই সেটের অবস্থানটা অ্যামোনিয়া নিচে কেন? আর ওই যে নাইট্রোজেন কি অর্ধপূর্ণ এই জন্য? না এখানে নাইট্রোজেনের পাশে তো H তিনটা, তাহলে নাইট্রোজেনের উপর আমি 3 ডেটা লিখে দিয়েছিলাম না? আমি এন এর পাশে H কয়টা? তিনটা না? তাহলে এই H এর জন্য এটা মাইনাস, আবার এই H এর জন্য কি এটা মাইনাস, এই H এর জন্য এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি যে ফোন দিয়েছিলাম হলো হ্যাঁ ওই যে ওই আমার রুমে না চাবি নিয়ে গেছিলাম, তো আমি কোচিং এ ভাবছিলাম তোমার ফোন দিয়ে বলি যে আমার কোচিং একটু দেখা গেছে, মানে ওই আমি পরে চাবি দিয়ে গেছি বাসায়, মানে সকালবেলা বাসার চাবিটা নিয়ে গেছি, চাবি না ছাড়া আমার দরজাটা খোলা যায় না। আচ্ছা ঠিক আছে, না আমি অনলাইনে ক্লাস দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ওকে শেষ, দেখো এবার তাহলে বোধহয় এখানে বোধহয় বুঝতে পারছো যে এখানে এন এর পাশে যদি H তিনটা, তো তাহলে এন এর উপর ডেল্টা নেগেটিভ তিনটা হয়, এটা একটা কারণ, মানে ডাইপোলটা বেড়ে গেছে, যদিও এন এর তড়িৎ কথা এফ এর চেয়ে কম, কিন্তু ডেল্টা নেগেটিভ কয়টা? তিনটা হওয়ার কারণে কি এই সেফের চেয়ে অবস্থানটা কার? অ্যামোনিয়া কি উপরে। ও সেগুলোর ব্যাখ্যা এভাবে তোমাকে চাবে না কখনো, তারপর আমি বললাম একটা এক্সট্রা বললাম। আরেকটা সমস্যা দেখো, এবার হলো আরেকটা গ্রুপ নিয়ে কাজ করবো, কি এটা? পানি, পানি H2, তারপরে H2S, তারপরে সেলেনিয়াম H2S, আর হলো H2 টেলুরিয়াম। এই যে গ্রুপ 16, আর তোমরা এখানে প্রশ্ন করতে পারো স্যার এখানে এই গ্রুপ 16 আগে না হয়ে 17 আগে কেন? এটার ব্যাখ্যা আমি কোথাও পাই না। মানে মনে রাখবা আগে হলো গ্রুপ কত, এটা গ্রুপ কত 17, আর এর গ্রুপ কত 16, আর এর গ্রুপ 15, মানে 15 পরে 16 না এসে 17 আসছে, পরে আসছে 16, কেন আসছে এটা আমি কোথাও পাই নাই, জাস্ট বইতে আসে আমি একটু উঠাই দিলাম। মানে এই দুইটা কেন আগে পরে হলো এই ব্যাখ্যাটা কোথাও দেওয়া। এখন দেখো এই গ্রাফটা বুঝতে পারছো কিনা বলো, ঠিক? আমি যদি আণবিক ভর আপনি নিচে লিখলেন ওটা একটু একবার বলেন। ওটা না, এটা তো ব্যাখ্যা আমি বললাম নাই 15 পরে 17 চলো। মানে স্যার ও এই শেপ নিচে লিখছি কেন? এই শেপ নিচে লিখছি হলো এইচ এর সাথে এফ এর সাথে তো এইচ একটা, এফ অত্যধিক তড়িৎ ঋণাত্মক, বাট এফ এর পাশে তো এইচ একটা, তাহলে নেগেটিভ পোল একটার জন্য হচ্ছে, কিন্তু এর পাশে এইচ তিনটা হতে নেগেটিভ পোল 3 ডেটা নেগেটিভ দিচ্ছে। দেখো ধরো এই এইচ আর এর মধ্যে পার্থক্যটা হলো পয়েন্ট কত 9, কিন্তু 0.9 কয়টা? তিনটা না, তাহলে 0.9 ইনটু 3 কত হয়? 2.7। আর এইচ এর পাশে এফ আছে, পার্থক্যটা হলো 1.9, এইচ এর পাশে এফ আছে, পার্থক্য হলো 1.9, আর এখানে হলো পার্থক্য 0.9 ইনটু 3, তাহলে 2.7 এই জন্য। ওকে, আবার পানিতে কি এইচ এর পাশে অক্সিজেন আছে দুইটা, আর একটার জন্য 1.4, হ্যাঁ ওইভাবে হিসাব করা যায়, 1.4 ইনটু 2 2.8, মানে অ্যামোনিয়ার চেয়েও কি অক্সিজেনের ডাইপোলের মানটা বেশি, কারণ এইচ এর পাশে অক্সিজেন মানে কি পার্থক্য হলো 1.4, তাহলে দুইটা থাকাতে 2 ইনটু 1.4, তাহলে কত হলো 2.8, আর এনে হয়েছে 2.7, আর এফ এর হয়েছে কি 1.9, তাহলে সবচেয়ে বেশি কোথায়? পানিতে, এই জন্য পানির অবস্থান সবচেয়ে কি উপরে। আর আমি শুধু পয়েন্টগুলো লিখে দিই, বাকি দুইটা পয়েন্ট আছে, বাকি দুটা পয়েন্ট একটু দেখে নিও, আমি তারপরে আমি নেক্সট দিন বলবো, শুধু পয়েন্ট দুটো দেখে নাও। যে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হলো পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা 2 পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা, পানিতে দ্রবণীয়তা। দেখো তোমরা সবাই জানো যে গ্লুকোজ বা চিনি খাও না, এটা কিন্তু জৈব যৌগ, বাট সেটা কি হয় পানিতে মিশে যায়। আমি কোশ্চেন লিখে দিই, বা ইথানল, এটা কিন্তু জৈব যৌগ না, ইথানল সংকেতটা কেমন সবাই জানো, আমি লিখে দিচ্ছি। এই ইথানল একটা জৈব যৌগ, কিন্তু আমি জানি জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু সে পানিতে অজৈব দ্রাবক, কিন্তু কেন মেশে? আমার প্রশ্ন হলো ইথানল পানিতে দ্রবীভূত হয় কেন? পানিতে জৈব যৌগ হওয়া সত্ত্বেও, জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কেন? পানিতে মানে ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কেন? একটাই কারণ, বলবো হাইড্রোজেন বন্ধন। যে তুমি একটু দেখবে অ্যান্সারটা, ইথানল বা গ্লুকোজ এরা জৈব যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় কেন? আমরা জানি যে জৈব যৌগ সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, আর অজৈব যৌগ
অজৈব দ্রাবকে তৈরি করতে পারে, বা আয়নীয় যৌগ সাধারণত পোলার দ্রাবকে, যেমন পানি পোলার দ্রাবকে তৈরি করতে পারে, কিন্তু ইথানল তো জৈব যৌগ। আচ্ছা, আরেকটা পয়েন্ট দেখো, 3 নম্বর পয়েন্ট, সেটা হলো এই ডাইমার ও আর্দ্র কেলাস গঠন। দেখো, ডাইমার ও আর্দ্র কেলাস গঠন, ডাইমার ও আর্দ্র কেলাস গঠন। আর্দ্র কেলাস, ইথানল কি লিখলেন একটু আরেকবার বলেন না। হ্যাঁ বলো। হ্যাঁ, বলেছি যে ইথানলের কোশ্চেনটা কি বললেন একটু আরেকবার বলেন। ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কেন? ইথানল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয় কেন? আর একটা পয়েন্ট হলো ডাইমার ও আর্দ্র কেলাস গঠন। ডাইমার একটু বলি, দেখো ডাইমার হলো যে এইচএফ, তোমরা অলরেডি ডাইমার শব্দটা শুনছো, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার তৈরি করে কেন, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার তৈরির যে কারণ সেটা কিন্তু ছিল সন্নিবেশ বন্ধন, বাট এই যে এইচএফ সেও ডাইমার তৈরি করে। এই এইচএফটা কি হিসেবে থাকবে? এইচএফ2। স্যার আদ্রর পরে কি লিখছেন? আর্দ্র কেলাস গঠন, আর্দ্র কেলাস গঠন, আর্দ্র কেলাস গঠন, ঠিক আছে? আর্দ্র কেলাস গঠন, এই যে এইচএফ দুটো অণু মিলে একটা অণু হিসেবে থাকে, এইচএফ, এটাকে বলে ডাইমার, এটাকে বলে ডাইমার। ওকে, আবার এই যে কপার সালফেট পাঁচ হলো পানি, তোমাদেরকে আমি গতদিন এটার গঠন দেখেছিলাম টুথের। এখন তোমরা সবাই জানো যে এখানে কপারের সাথে 5টা পানি থাকে, তার মধ্যে কি 4টা পানি সন্নিবেশ বন্ধনে থাকে, আর বাকি একটা পানি হাইড্রোজেন বন্ধনে থাকে। তার মানে হাইড্রোজেন বন্ধনের কারণে কিন্তু এখানে কি করছে, আর্দ্র কেলাস গঠন করছে। আমি এটা স্ট্রাকচার গতদিন দেখাইছি আমি। হ্যাঁ, ওখানে দেখবা হাইড্রোজেন বন্ধন দেখানো হয়েছে যে একটা পানি 4টা হাইড্রোজেন বন্ধন তৈরি করে একটা মাঝখানে অবস্থান করে, আর বাকি 4টা পানি কি করে, কপারের সাথে সন্নিবেশ বন্ধন হয়। ওকে, তাহলে আর্দ্র কেলাসের উদাহরণ দিলাম, আর কি ডাইমার গঠন। এই তো 3টা বৈশিষ্ট্য। হ্যাঁ, একটা হলো উচ্চ স্ফুটনাঙ্ক, আর 2 কি পানিতে দ্রবণীয়তা, আর 3 হলো ডাইমার ও আর্দ্র কেলাস গঠন। এই হলো মোটামুটি শেষ, আমি পুরোটা পড়াইছি। এখন তোমাদের কাজ হলো নেক্সট দিন তোমরা 3.17, 18, 19 এই 3টা পড়ে কোনো লাইন যদি বুঝতে সমস্যা হয় তা আমাকে বলবো, ঠিক আছে? আর আমি দেখো আগে বলে নেই নেক্সট দিন আমি কি পড়াবো। নেক্সট দিন পড়াবো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো কি সমস্যা। আচ্ছা, নেক্সট দিনের পড়াটা একটু নিয়ে নাও। আমি 3.15 পড়াবো, 15.1, 3.15 পড়াবো, 15.1 পড়াবো, 15.2 পড়াবো, 15.3 পড়াবো, 15.3, তারপরে 15.4, 15.4টা আমি আগেই পড়াইছি। 3.15 পড়াবো, 3.15, 15.1, 15.2, 15.3, 3.15 পড়াবো। 15.4 কিন্তু দেখো তোমাদেরকে আমি আগে পড়াইছি। 15.4 কোথায় পড়াইছি বলো তো? এই যে কর্ণ সম্পর্ক, এটা আমি আগে পড়াইছি, পরীক্ষা দিয়েছিলাম না? এটা হলো কর্ণ সম্পর্ক, এটা আমি আবার আলোচনা করবো কর্ণ সম্পর্ক। আমি নেক্সট দিন এগুলো পড়াবো। মানে এগুলোর মধ্যে কি আছে জানো? পোলারিটি আর পোলারাইন, মানে মেইন শব্দ দুটো হলো, দুটো শব্দ আগামী ক্লাসে আমরা ক্লিয়ার করবো। পোলারিটি আর কি, পোলারাইন কি, পোলারিটি কি আর পোলারাইন কি, এই জায়গাটা তোমরা একটু করে রাখবে, তাহলে আমার ক্লাসটা ফলো করতে সুবিধা হবে। আর এটা শেষ করে এটা এখানে তো স্যার এই রেকর্ডিং, বলো স্যার এই রেকর্ডিংটা না আজকে দিয়ে দিয়েন, আমার অনেক নেট প্রবলেম করছে, আমি না ক্লাস আচ্ছা করতে দিব, পারি হ্যাঁ ঠিকমতো। সমস্যা নাই দিব। আর তোমরা তারপর উঠে যাচ্ছে 15, 15.1, 15.2, 15.3, 15.4 এটা একটু দেখে রাখবো। আমি এখানে 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাস লাগবে পোলারাইন পোলারিটির উপরে। তারপরে যাবো লাস্ট হলো সংকরণ। সংকরণ এখানে মেইন পড়ানো সংকরণটা আসলে, আর সংকরণে 4টা থেকে 5টা ক্লাস লেগে যেতে পারে। তাহলে এখানে 2টা, নেক্সট আজকে 5টা ক্লাস হয়ে গেল, এখানে 2টা, 5, 6, 7, আর বাকি ক্লাসগুলো 7টার পরে 8, 9, 10, 11, 12, মানে 5টা ক্লাস। আমি 5টা ক্লাস দিব তোমাদের সংকরণ। তাহলে এখানে 2টা ক্লাস হলে 7টা হবে, আর 5টা নেব সংকরণ। তাহলে আমাদের এই রাসায়নিক বন্ধন শেষ হবে। আর রাসায়নিক বন্ধন শেষ করে কিন্তু আমি প্রথম অধ্যায়ে চলে যাব। প্রথম অধ্যায়ে তোমাদের ব্যাসে আসতে বলে ভালোই তো। দেখো কারা কারা ব্যাসে আসতে পারবো। আর প্রথম অধ্যায়ে 1 সপ্তাহ পড়াবো 3টা ক্লাস, একটু ব্যাসে এসে করতে পারলে সবচেয়ে বেস্ট আর কি। আর প্রথম অধ্যায় করে কিন্তু আমি আবার দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো কিন্তু, না আমি কিন্তু আবার দ্বিতীয় অধ্যায় পড়াবো। স্যার আমরা যারা আগে বেঁচে ছিলাম আমাদের তো দ্রাব্যতা পড়ানো হয় নাই। ও তো আমি তো বললাম, আমি তো বললাম যে আবার পড়াবো।